নেওয়াতে একটু টাইম লাগে। তার সাথে আমরা এক প্রেজেন্ট সেবক রোড, বর্ধমান রোড এবং দার্জিলিং মোড়, সেখানে ফ্লাইওভারের তলাগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করা হবে। বাজেট বক্তৃতায় আমরা উল্লেখ করেছি, কিন্তু সেটাকে আমি রিঅ্যাসার্ট করতে চাই। শর্টঘাট এবং রোডস লিডিং টু দি শর্টঘাট, সেটার জন্য আমরা 5 কোটি আর 5 কোটি মোট 10 কোটি টাকা আমরা সেখানে ব্যয় বরাদ্দ আমরা রাখছি। দ্বিতীয়ত, আমি একটু প্রথম থেকে যাচ্ছি। আমাদের এটা আমি কাউকে আঘাত করার জন্য বা কোনো কিছু করার জন্য নয়, যে ফ্যাক্টস রিমেইনস সেটা আমি যা বলার চেষ্টা করছি। 18-19 আর্থিক বর্ষে বাজেট বরাদ্দ ছিল 309.47 কোটি টাকা। তার মধ্যে অ্যাকচুয়ালি যেটা ব্যয় বরাদ্দ হয়েছিল, সেটা খরচ হয়েছিল, সেটা হচ্ছে 139.24, অর্থাৎ 45% অ্যাচিভমেন্ট ছিল। 19-20-তে বাজেট বরাদ্দ ছিল 429.97। এই বছরগুলোতে কিন্তু কোনো রিভাইজ ছিল না, সেখানে অ্যাকচুয়াল খরচ হয়েছিল 177.99। আর 20-21 আর্থিক বর্ষে, এটা এই সময় করোনা কাল ছিল, এই সময় বাজেট বরাদ্দ ছিল 273.22, সেখানে অ্যাকচুয়ালি খরচ হয়েছিল 156.15। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, 57% হচ্ছে অ্যাচিভমেন্ট। আমাদের সময় 21-22 থেকে 359 কোটি 17 লক্ষ ছিল বাজেট। আমরা রিভাইজ করেছিলাম 217 কোটি 21 লক্ষ 6,000। আর আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা খরচ অ্যাকচুয়াল করেছিলাম, সেটা 194 কোটি 34 লক্ষ 19,662। আমরা অ্যাচিভ করেছি 89.31%। 22-23 সেটা 318 কোটি 66 লক্ষ। আমরা রিভাইজ করেছিলাম 234.30। আমরা খরচ করতে পেরেছি 216.1, 92.19% আমরা অ্যাচিভমেন্ট। 23-24 সালে 551.77, আমরা 283.79 রিভাইজ, আর আমরা এটা 216.21, এটা আমাদের অ্যাচিভমেন্ট করেছে। আমাদের অ্যাকচুয়াল 2000 একই 76.19। 24-25 আর্থিক বর্ষে 618.84, রিভাইজ 314, এবং আমরা অ্যাকচুয়াল করতে পেরেছি 271.15 কোর্স, এবং এটা 81.2 আমাদের অ্যাচিভমেন্ট। 25-26 সালে আমাদের বাজেট হচ্ছে 685.24, আমাদের রিভাইজ 456, এবং আমরা 10 ফেব্রুয়ারি অবধি আমরা 300.17 এখন অবধি রেকর্ড আমরা করতে পেরেছি। এটা আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে 60.14। এখনো 1.5 মাস আছে। আপনারা জানেন যে শেষের দিকে অর্থের একটু
বেশি, ওইদিকে অনেকগুলো স্ট্যাটুটারি অর্থ সেগুলো আসে। আমাদের এক্সপেকটেশন এবার 400 কাছাকাছি বা 400 প্লাস আমরা টাকা আমরা পাব। এবার আমাদের যে বাজেট ছিল সেই বাজেটটা এবছরের যে বাজেট, সেই বাজেট আমরা প্রায় 45 কোটি টাকার মতো আমাদের বাজেট কমেছে আগের বারে। আমাদের বাজেট থেকে আমাদের 26-27 আমরা 638 কোটি 42 লক্ষ টাকা বাজেট পেশ করেছি, আর লাস্ট ইয়ারে ছিল 685। এই যে কম, অনেকে বলছেন যে বাজেট কোনোদিন কমতে দেখা যায়, অ্যাচিভমেন্ট যাই হোক, রিভাইজ যাই থাকুক, বাজেট বাড়ে। দেখুন, আমরা বাজেটটা করি কিছুটা রিয়েল ফ্যাক্টস ফিগারের উপরে, কিছুটা আমাদের রিভাইজ হয় যখন বিভিন্ন কমিটমেন্টের অর্থ বা যে প্রজেক্টে থাকে তার কতটা আমরা অ্যাচিভমেন্ট করতে পারি, মিলে আমাদের ফাইনালিটি হয়। আমরা শুধুমাত্র লেখার জন্য লিখি না, কেননা 9 মাস পরে আমাদের রিভাইসে যেতে হয়, তখন আমাদের সেটা অনেক কাজসাট করতে হয়। এখানে এসটিপি যখন হচ্ছিল, আমাদের প্রথমবার আমরা 55 crores আগের বার এসটিপিতে আমাদের প্রজেক্টের কস্টের মধ্যে এসটিপিটা এখানে আমাদের ছিল। এবার এটা আমাদের কাছে আসলে আমাদের কাজ ছিল জাস্ট টু প্লে অ্যাজ পোস্ট অফিস। আমরা টাকাটা, এটা যেহেতু কেন্দ্রে করছে, আমরা তাদের কাছে শিফট করব। পরবর্তীকালে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর কলকাতায় সিদ্ধান্ত হয়, এটা একটা প্রসিডিউরাল একটা লং হয়, টাকাটা আসে ট্রেজারি ইত্যাদির মাধ্যমে আমাদের কাছে, তাতে সময় লাগে, সেখান থেকে আমরা আবার কেন্দ্রে ইত্যাদি আরো একটা টাইম কনজিউমিং ফ্যাক্টর থাকে। তো আমরা সহমত হলাম যে এটা তো আমরা কিছু করতে পারি না, এটা অল্প সময়ের জন্য আমরা কোথাও রেখে সেখান থেকে ইন্টারেস্টও পেতে পারি না, কারণ এটা সরাসরি কেম দিয়ে কাজ করছে, এক্সিকিউটিভ এজেন্সি কেম দিয়ে, লেট ইট বি শিফটেড টু কেম দিয়ে। যেহেতু কেম দিয়ে দেওয়া হচ্ছে এখন থেকে, সেজন্য আমরা এই যে 50 কোটি বা 55 কোটি যেটাই আমরা এসটিপির জন্য রাখি না কেন, এখন 364 কোর্সের টেন্ডার কেম দিয়ে করেছে এসটিপি 1 এ, সেটা আমাদের বাজেটারি কমিশনের মধ্যে নেই। দ্বিতীয়ত, আপনারা যেটা বলছেন যে এই বাজেট কেন্দ্র রাজ্যের কথা বলে ভর্তি করা হয়েছে, বাজেটে আর কিছু নেই। তা দেখুন যে আমাদের এখানে যেটা এসটিপি করছে, এসটিপিটা 364 কোটি টাকা, এটা কিন্তু আমরা আমাদের এখানে প্রজেক্টের নয়, কিন্তু জল প্রকল্প আমরা করছি, জল প্রকল্প এসএমসি প্রজেক্ট, সুতরাং আমরা সেটা এখানে ইনক্লুড করেছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট থেকে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মূলত এবার 25 কোটি টাকার কাজ করছে, সেটা আমাদের কাউন্সিলরদের এবং বাজেটে উল্লেখ করার কথা, সেটা আমরা উল্লেখ করেছি। এসজেডি এর কিছু কাজ করলে সেটা আমরা উল্লেখ করি। আরো কেউ কোন সংস্থা পিডব্লিউডি অনেক কাজ করে, পিডব্লিউডিটা আমরা অত বেশি এখানে উল্লেখ করি না। এবার এই যে ড্রেনের কথা বললাম, এর সাথে সন্তোষীনগরের এখানে অনিতা বক্তব্য রেখেছে, and she speaks well। আমি বলবো যে অনেকটা ডেভেলপ হয়েছে। হিন্দিটা বলে, হিন্দিটা বাচন ভঙ্গিটা শুনতে ভালো লাগে, আমাদের পক্ষে বিপক্ষে যাই বলি, অনেক কথাগুলো বলেছে যা আমি কন্ট্রাডিক্ট করি, কিন্তু দি ওয়ে she speaks এটা বলার ভঙ্গিমা ভালো ছিল। কিন্তু ওকে জানাতে চাই যে ওখানে আমাদের প্রায় 2 কোটি প্লাস টাকা একটা কাজ কলকাতায় গিয়ে রিকোয়েস্ট করে
আমি যখন মানুষের কাছে চলতে গেছিলাম ওখানে দেখেছি যে এই করাতে পেরেছে। আরেকটা বড় কাজ পিডব্লিউডি নিয়েছে, সেটা হচ্ছে গুরুবস্তি আর চম্পাশাড়ি মোড় অব্দি ট্রেন এবং রাস্তা, সেটাও 2,17-18 লক্ষ টাকার কাজ, সেটাও ওয়ান কোয়ার্টার হয়ে আমরা শুরু করে দিয়েছি। এখন কাজটা এজেন্সি কাজটা শুরু করেছে, কিন্তু স্পিড আপ করবে কিছুদিন। এই দুটো আমাদের আলাদাভাবে আমরা করেছি। এবার আমি আমাদের স্বাস্থ্য বিভাগের বিষয়টা আমরা যাচ্ছি। শিলিগুড়িতে আমাদের স্বাস্থ্যের পরিকাঠামো আমরা একেবারে ঢেলে সাজাতে আমরা সক্ষম হয়েছি। আমাদের আগে 10টা ইউপিএসসি ছিল, এখন আমাদের 28টি ইউপিএস স্বাস্থ্য কেন্দ্র পিএসসি এবং একটি মাতৃসদন আমাদের আছে, এবং আমাদের আরবান হেলথ ওয়েলনেস সেন্টার আমরা 17তে করেছি এবং আরেকটি আমরা করতে যাচ্ছি। আগে কোনো জায়গাতে এক্সরে ছিল না, এখন আমরা মাতৃসদন ছাড়া আমরা ইউপিএসসি 9-এ ওয়ার্ড নাম্বার 30-তে আমরা একটা এক্সরে অ্যালাইজা মেশিন ল্যাব ইত্যাদি একটা পলিক্লিনিকের চেহারা নিয়েছে। আরেকটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 46, সেখানেও আমরা এই কিছুদিন আগে এক্সরে আমরা বসালাম। আমরা ইউএসজি মেশিনটা অনেকবার আমরা টেন্ডার করেছি, 2জন টেন্ডার ভ্যালিড ছিল, ইউডিএম এর কাছে পাঠিয়েছি। আমি নিজেও কথা বলেছি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে। একটা ইউএসজি আমাদের মাতৃসদনে বসবে এবং উল্টো দিকে আমরা 30 বেডের একটা হসপিটাল করার জন্য আমরা গভর্নমেন্টের কাছে প্রস্তাব দিয়েছি। সেই প্রস্তাবটা এখনো কোনো আমাদের কাছে ফিডব্যাক নেই, এবং আমরা ট্রেন সিস্টেম এবং আমাদের ফুল টাইম মেডিকেল অফিসার সংখ্যা কম ছিল। আমরা এবার ইন্টারভিউতে প্রচুর সংখ্যক ট্রেন সিস্টার এবং ডাক্তার এসে তাদের নিয়োগ আমাদের ডিস্ট্রিক্ট সিএমওএইচ করলেন। সিলেকশন পর্ব কমপ্লিট হয়েছে এবং একটা ওয়েট লিস্টও করবে। সুতরাং আমাদের 15 জন মেডিকেল অফিসার, 21 জন স্টাফ নার্স এবং 16 জন আমাদের অন্যান্য পদে তারা এখানে জয়েন খুব তাড়াতাড়ি করতে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আলোচনায় উঠে এসছে যে যেমন জল প্রকল্পে আপনারা বললেন যে কিছু ইঞ্জিনিয়ার নিয়ে, সেই ইঞ্জিনিয়ারগুলো আমাদের ডেপুটেশনে এসছে। ইঞ্জিনিয়াররা এভাবে আসে, পুরো নিগম হঠাৎ করে একজন চিফ ইঞ্জিনিয়ার পাবে কিভাবে? তো গভর্নমেন্ট থেকেই পাঠায়। আমরা একজন চিফ ইঞ্জিনিয়ার, একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, 2 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাপার্ট ফ্রম আমার ইঞ্জিনিয়ার আমরা পেয়েছি। এই সুবৃহৎ জল প্রকল্পটা আমরা শুরু করেছি 511 কোটি টাকা, এবং আরো বাড়িতে আরো ইন্টারনাল লাইনের জন্য আরো 300 কোটি টাকা ন্যাপকন আরেকটা সার্ভে করে সেই রিপোর্ট পাঠিয়েছি। এখন 27.5 কিলোমিটার পাইপলাইন আসবে, সেটা গগনদোলা তিস্তা থেকে ব্যারেজের জলের উপরে আমরা ভরসা করছি না, এবং এটা এমএস পাইপ, এটা সেলের এবং খুব উন্নত মানের রংকেল্লা থেকে আসছে, এবং এটা র্যাপ করা হচ্ছে কোটিং ডিকেটিং করে, খুব উন্নত প্রযুক্তিতে এটা হচ্ছে। 25 কিলোমিটার
মেন পাইপলাইনের কাজ লেইং শুরু কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড পর্যায়ে এবং সেখানে খুব ডিফিকাল্ট জোন ছিল, কোনোটা ফরেস্টের ছিল, ফরেস্টের ইকুয়াল ল্যান্ড আমাদের কোনো জায়গাতে দিয়ে অনেক হেক্টর জমি সেটাকে টেকনিক্যালি আলিপুরদুয়ারে দিয়ে সেখানকার দিয়ে এখানকার এই প্রজেক্টটাকে আমাদের অ্যাপ্রুভ করতে হয়েছে। ইরিগেশনের বিস্তার জল উত্তোলনের অনেকগুলো টেকনিক্যালিটিস ছিল, মন্ত্রীর সাথে মিটিং করিয়ে সলভ করা হয়েছে। রেলের এরিয়া ছিল, কতগুলো ছোট ব্রিজ করে সেখান দিয়ে জলটাকে পার করতে হয়েছে পাইপলাইন। এবং আরেকটা আছে যেটা ওয়াইল্ড লাইফের, সেটা স্টেটের একটা কমিটিটাকে মুখ্যমন্ত্রী হেড করে, তিনি ছেড়ে দিয়েছেন। এখন এটা দিল্লিতে গেছে, আশা করি এটা আমরা স্যাংশন পাবো। আমাদের অল্টারনেটিভ ওয়েল আগে ছিল না, যার জন্য জল কোনো প্রবলেম হলে একটা ওয়েলে জল আসতো না। আমরা অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল 9.6 করছে, সেটা বহুদিন আগে আমরা তৈরি করে দিয়েছি। এবং আমরা আরেকটা বড় পন্ড, যে পন্ডে এখন জল থাকে, যেখান থেকে জল আসে ইকুয়ালি আরেকটা বড় পন্ড, তার কাজ দ্রুত গতিতে চলছে। এবং আমরা আশা করি যে উইদিন দি মান্থ অফ এপ্রিল অ্যান্ড মে, বর্ষার আগে ওই পন্ডটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখানে ইলেকট্রোমেকানিক্যাল যে কাজ, সেই কাজগুলো শুরু হচ্ছে অত্যাধুনিক পদ্ধতিতে। এবং আমাদের এখানে মোট 28টা ওএইচআর থাকবে, তার মধ্যে 13টা ওএইচআর নতুন, তার মধ্যে কয়েকটি জায়গায় ওএইচআর অনেক দ্রুত গতিতে চলছে। 37 নম্বর ইটালিয়া মাঠের ওখানে, 4 নম্বর ওয়ার্ডে বিবেকের ওখানে কাঁচরা মাঠ যেটা, সেখানে অনেক দূর উঠে গেছে। এরকম ভাবে আমরা 4টে জায়গায় কাজ চলছে, আরো 5-6টা জায়গা আমরা দিয়ে দিয়েছি। আরো দুটো সাইড দিয়ে একটু প্রবলেম আছে, কিন্তু আমরা ওদের সাথে রেগুলার আলোচনায় আছি যাতে ওয়েচার গুলো ওয়াল ফুটিংসে ওরা তৈরি করে, কিন্তু এটাতে একটু সময় লাগবে। দ্বিতীয়ত আমাদের যেটা বললাম যে এসটিপি কেন দেরি হয়েছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক বিষয় আছে যেগুলো এখন সময় যাবে। আমি শুধু বলতে চাই এসটিপি 1টাকে আমরা রিভ্যাম্প করে সেই কাজ মার্চ এপ্রিলের মধ্যে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে এবং সেই জলগুলো আমরা পুনর্ব্যবহারযোগ্য জল পাবো, কাজটা প্রায় শেষ। এসটিপি 2 2026 লাগবে। এখন 10 কিলোমিটার ওরা নিয়ে যাচ্ছে সালুগাড়া নদী দিয়ে, কিন্তু মেটাল রোড এখন কাটা যাবে না এবং ওদের অন্য কাজগুলো ওরা করছে এবং সেখানে জায়গায় জায়গায় ওরা সোয়ারেজের কাজও করছে। এছাড়া আমাদের বায়োমাইনিং ফার্স্ট ফেজ বায়োমাইনিং কমপ্লিটেড হয়েছে। সেখানে আমরা 5 একর জমির উপরে আমরা ফ্রেশ ওয়েস্ট এখন ম্যানেজ করছি এবং বাকিটা আমাদের 30 মাসের তাদের সাথে কন্ট্রাক্ট। 11 লক্ষ মেট্রিক টন তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট করবে। 1 লক্ষ মেট্রিক টনের বেশি আমরা ফুলেশ্বরী জোড়াপানি স্বাধীনতার পরে কোনোদিন ইরিগেশনের বুকস অফ রেকর্ডসে এই নদীগুলোর নাম নেই, আমি জানি না কেন, কোনোদিন কাজ করেনি। এখন প্রায় 13-14টি ওই ফুলেশ্বরী জোড়াপানি ব্রিজের উপরে 6 ফুট হাইটের নেটিং এবং এর এক্সকাভেশন হয়েছে এবং এটা আমরা খুবই আনন্দিত যে অনেক প্রক্রিয়ার পরে আমরা সিটি রিভার ম্যানেজমেন্টের মধ্যে মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী, সাহু আর এদিকে পঞ্চানয় আর মহিষমারি আমরা ইনক্লুড করতে পেরেছি করছে এবং সেই কাজগুলো পাইপলাইনে আছে, কাজগুলো
শুরু হবে। আমাদের ইউজি কেবল 19টা ওয়ার্ডে আমাদের হয়েছে, সেখানে বাড়িতে বাড়িতে সংযোগ হবে এবং এলটি এসটি তারগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাকি কাজ আমরা পরবর্তী পর্যায়ে করব এবং এটা হচ্ছে 248 কোটি টাকার প্রজেক্ট এবং পরবর্তী ওয়ার্ডগুলোতে আরো প্রায় 300 কোটি টাকার মতো হবে সেই কাজটা। তারপরে হবে, একটু অসুবিধা হয়েছে, রোড রেস্টোরেশনের কাজ চলছে, প্রায় 13 কোটি টাকার রোড রেস্টোরেশন ইউডিএম এ টাকা পুরসভা কিছু করবে, বিদ্যুৎ দপ্তর কিছু অর্থ দিয়েছে, আর বাকিটা পিডব্লিউডি করছে। প্রায় 5 কোটি টাকার মতো কাজ জায়গায় জায়গায় রোড রেস্টোরেশনের কাজ আমাদের হয়েছে। শহরের তলা দিয়ে গেলে পাইপ যাবে, সেটা আমরা বাজেটে ওইভাবে অতটা উল্লেখ করিনি, কিন্তু সেটা এই পাইপলাইন মানুষের বাড়িতে পৌঁছে যাবে। ওখানে এখন আর সিলিন্ডার হবে না, মিটারের মতো হবে। কতগুলো ওয়ার্ডকে ওরা এর মধ্যে নিয়েছে। এখন আপনাদের কাছে আমরা বলতে চাই যে কনজারভেন্সি নিয়ে অনেক কথা হলো, কনজারভেন্সি এই ধারণা, এই খারাপ, ওই সেই অনেক কিছু। আগে গাড়ি ছিল অনলি 87, এখন আমাদের টোটাল গাড়ি আমরা নিয়েছি 187 এবং সব মিলে 274টা গাড়ি এখানে চলছে। সাথে আমরা একটা বায়ো টয়লেট নিয়েছি। বায়ো টয়লেটের মধ্যে ওখানে লেডিস জেন্টস রেগুলার আছে এবং টয়লেটের পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে। শিলিগুড়িতে ছিল না, অনেকদিন আগে একটা ছিল, ওটা চলমান ছিল না, এবং আমরা আরেকটা বায়ো টয়লেট আমরা এরপরে আমরা নেওয়ার আমরা চেষ্টা করব। আমাদের যে সামাজিক সুরক্ষার সোশ্যাল সিকিউরিটি প্রশ্ন উঠেছে, তো ভারতবর্ষের মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমাদের কন্যাশ্রী ইউনেস্কোয় যতগুলো প্রজেক্ট এসেছিল তার মধ্যে সেরা হয়েছে। আমাদের লক্ষ্মী ভান্ডার সেটাকে ফলো করে বিভিন্ন রাজ্য এবং কি প্রতিবেশী দেশেও তারাও উল্লেখ করছে নারী স্বাধীনতা এবং তাদের যে সেলফ রিলায়েন্স, নিজেদের পায়ে দাঁড়ানো, সেখানে তারপরেও আমরা সেখানে আমাদের লক্ষ্মী ভান্ডার এখন আবার চলছে প্রজেক্ট, যুব সাথী, সেটা আমি কালকে দেখলাম। আমরা এখানে 7টা জায়গাতে ক্যাম্প করেছি পুরো নিগম এলাকায়, হাজার হাজার ছেলে মেয়েরা আসছে। সেই কাজটা 26 তারিখ অবধি চলবে। মানবিক ভাতা আমরা 1931 জনকে দিচ্ছি, আর আমরা নিজস্ব তহবিল থেকে আমরা সব মিলে 3143 জনকে আমরা 500 টাকা করে আমরা দিচ্ছি। আর এছাড়া আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনারা বললেন না, সেটা হচ্ছে অতিরিক্ত আরো 500 জনকে আমরা এই আর্থিক বর্ষ থেকে আমরা 47টা ওয়ার্ডে আরো 500 জনকে আমরা এই ভাতাটার মধ্যে ইনক্লুড করবো ফার্স্ট এপ্রিল। এটা আমরা এবার করেছি। এবার কর্মচারীদের বিষয়ে আসুন। আমাদের যে ওন ফান্ডে আমরা, এটা তো সবাই মানবেন যে প্রাইস ইন্ডেক্স ইজ ইনক্রিজিং আমাদের দেশে সব জায়গায়। সেখানে
আর যেখানে আমাদের আগের বোর্ড শেষ করেছিল 39 করোড় ট্যাক্স নন ট্যাক্সে তারা আদায় করতে পেরেছিল, সেটা আমরা একটি আর্থিক বর্ষে 63 কোটি টাকা করতে পেরেছি এবং তার অন্যান্য বছরগুলোতে তার থেকে কিছু কম আমরা সংগ্রহ আমরা করেছি। কিন্তু এটা আপনাদের জানাতে চাই যে আমরা 12 টেনামেন্ট অবধি আমরা জলের কর মকুব করেছি। 20 টাকা পর্যন্ত যাদের কোয়ার্টারলি ট্যাক্স ছিল তাদের 0 ট্যাক্স করেছি, 1 টাকা ট্যাক্স করেছি। আর আমাদের মিউটেশনে যখন 2% অফ দি ডিড ভ্যালু ছিল সেটাকে আমরা প্রথমে করেছিলাম 1%, পরে গভর্নমেন্ট করেছে যে রেসিডেন্সিয়ালে 0.5, কমার্শিয়ালে 1%, এবং এটা নিয়ে আমরা ট্যাক্স কমিয়েছি। অন্যদিকে নিজেদের ওন ফান্ডে আমরা কিন্তু ট্যাক্স আমরা আদায় বেশি করতে আমরা সক্ষম হয়েছি। এটা আমাদের এবং অন্যান্য যে আমাদের কর আদায় সেখানে আমরা অন্যান্য ক্ষেত্রে যে আমাদের আমরা যেমন পার্কিং ফিস, হোটেল রেস্তোরাঁ, সেখান থেকে কনজারভেন্সি চার্জেস, এরকম সবকিছু মিলে আমরা ওন ফান্ডে অনেক বেশি আমরা ইনকাম করতে পেরেছি। আমার একটা জিনিস সবসময় মনে হয় যে সংসদীয় গণতন্ত্রে এটা হচ্ছে আরবান এলাকায় এটা হচ্ছে রাজদাস পুরসভা, আর গ্রামের 3-tier সিস্টেম আছে। তো এখান থেকে আস্তে আস্তে কেউ অ্যাসেম্বলি যাবে, কেউ পার্লামেন্টে যাবে, কেউ অন্য কোথাও যাবে। তো আমরা সব সময় আমাদের দেখেছি যে একটা সীমাবদ্ধতা থাকে। যখন আমরা একটা বক্তব্য রাখি অপোজিশন থেকেও, আমরা কোনো সময় আমরা দেখতে পাই না যে কোনো পার্টি তারা একটা প্রতিষ্ঠান বা তারা একটা সরকার পরিচালনা করছে সেখানে তারা সব খারাপ করবেন এমনটা হতে পারে। ভালো 2-4টা কাজেরও অন্তত পক্ষে প্রশংসা দরকার। Nobody of the house member belonging to the opposition তারা এই যে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, এই ইনফ্রাস্ট্রাকচারের ম্যাক্সিমামটাই হচ্ছে এখন পর্যন্ত আমরা ওন ফান্ড থেকে করেছি, আর কিছুটা আমরা ট্রাস্টি থেকে নিয়েছি। ট্রাস্টি থেকে যেটা অপোজিশন লিডার সংখ্যাবোধ করছে যে ট্র্যাপে চলে যাচ্ছে কিনা, উই আর নট। এর আগে লেপটা নিয়েছিলেন, সেটা আমাদের হাতে আসার পর সেখানে কোনো বকেয়া নেই। আপনারা জেনে খুশি হবেন পিএফ কোনো বকেয়া নেই। আপনারা জেনে খুশি হবেন আমরা গ্র্যাচুইটিতে সমস্ত টাকা আমরা পেমেন্ট করেছি, এবং অনেক কর্মচারী রিটায়ার করছে, তাদের রিটায়ারমেন্টাল বেনিফিট এবং পেনশনের একটা অংশ যেটা আমাদের দিতে হয়, রেসপন্সিবিলিটি এটা আমাদের বাড়ছে, কিন্তু আমরা সেটা কোনো বাকি নেই। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল সিকিউরিটিতে আমরা দেখেছি এর আগে 10 মাস 12 মাস পর্যন্ত আমাদের সোশ্যাল সিকিউরিটিতে বাকি থাকতো। আমরা আসার পর সিদ্ধান্ত নিই যে এখানে মানুষরা অপেক্ষা করে থাকে, প্রান্তিক মানুষ, তাদের কাছে 500 টাকা হচ্ছে ম্যাটার। সুতরাং এটা ওরকম 10 মাস 12 মাস বাকি রাখা যাবে না। আমাদের অর্থনৈতিক যে অবস্থা তার মধ্যে দাঁড়িয়ে আমরা ডিসেম্বর অবধি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা ডিসেম্বর পর্যন্ত তাদের ক্লিয়ার করেছি, আর বাকিগুলো ক্লিয়ার করতে আমরা বলছি যে এটাকে একদম আপডেট হবে
ফেব্রুয়ারিটা ডিসেম্বরে 1 মাস করে থাকে। এটা আপডেটই মোরলেস আছে। কাউন্সিলর ল্যান্ডের আপনারা কথা বলছেন 6.3 থেকে আমরা 8.8 করেছি। ওটাকে ডাইনামিক করেছি যে একটা খাতে খরচ করতে পারলে একটা খাতে খরচ করা হয়। আমি তো এসে দেখলাম যে 23 লক্ষ টাকা বই তার টাকা বাকি, এবং যারা বুক সাপ্লায়ার্স তারা বলছে আর দিতে পারবো, বাকি রেখে দিয়ে গেছে। প্রত্যেক বছর ফার্নিচারের জন্য টাকা দেওয়া হতো। কোন দেশে হয় আমি জানি না, যে প্রত্যেক বছরে ফার্নিচার লাগে, তার প্রচুর টাকা, বিস্তর টাকা বাকি ছিল। সেই টাকাগুলো ক্লিয়ার করতে হয়েছে। এটা নেই যে কাউন্সিলর ল্যান্ডে যারা আমরা সবাই ওয়ার্ড উৎসব করি, অন্যান্য কাজগুলো করি, আর্টিস্ট বা অন্যান্য এই জায়গাতে পেমেন্ট ছাড়া হয় না, আগেই দিয়ে দিতে হয়। কারণ এটা অ্যাকাউন্টে তাড়াতাড়ি না আসলে সবারই খুব অসুবিধা হয়। একটু ব্যাকলগ আছে, আমি যা খবর নিয়ে দেখেছি, এবং আমরা চেষ্টা করব যে সেটা। জয় একটা প্রশ্ন রেখেছেন, আমি অত প্রত্যেকেরটা পরপর করে বলতে গেলে আমার ফ্লাইট মিস হবে, এই জন্য আমি একটু শর্টকাট যাচ্ছি। জয় ক্লিয়ার এমআইসি ছিলেন, ও খুব উদ্বেগ ছিল যে ইন্ডোর স্টেডিয়ামটা কি হবে না হবে। তার আগে এখনকার এমএলএ উনি ছিলেন, তো দিল্লি থেকে একজন স্থপতি যিনি আমাদের টেকনিক্যাল অ্যাডভাইসার কাজ করেছেন, আমার বন্ধুর মতোই, কোনো পয়সা নেননি উনি। ওনার জাতীয় পর্যায়ে নাম আছে, উনি এসে এটাকে ওই স্টেডিয়ামটাকে একটা যতটুকু সম্ভব মডার্ন লুকস দিয়েছে। সেখানে আমরা পাতিয়ালা, চণ্ডীগড় ওসব জায়গা থেকে উন্নত মানের ম্যাট নিয়ে এসেছি, এবং কোভিডের জন্য ব্যবহৃত হওয়ায় উডেন ফ্লোরটা নষ্ট হয়ে গেছে। একবার ওখানে ক্রিকেট চ্যাম্পিয়ন, টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য আমি ওটার জন্য 2বার ওখানে অর্থ ব্যয় করেছিলাম, তখন মন্ত্রী ছিলাম। তো এটাকে আমরা এখন বলা হলো যে সিমেন্টের দিয়ে করে তার উপরে ম্যাটিং করতে হবে, ম্যাটিং করা হয়েছে। স্টেডিয়ামটা ক্রিকেট একাডেমি, এবং পেছনে চলছে আমাদের চেস, আর এখানে টেবিল টেনিস, ব্যাডমিন্টনটা আমরা চালু করব। আমরা এখানে রিচা ঘোষ এবং মান্তু ঘোষ তার নামে আমরা দুটো স্ট্যান্ড করেছি। এখন অপোজিশন থেকে জয় বলছে দেখে ভারতী ঘোষের অবদান আমি ভুলে যাব, তা ভারতী ঘোষ প্রাপ্ত হয়ে যাবে, ওই স্কুলে পাঠশালায় কোনোদিন পড়াশোনা করে। I like to declare that one gallery stand will be named as Bharati Ghosh stand. আমাদের এই ঔদার্য আছে। এই বাজেট বক্তৃতায় 2-4টে পয়েন্ট আমাদের বন্ধুরা তুলেছে, যেটা আমরা কিন্তু আপনার এই থেকে সমর্থ হয়ে টিভি বাজানো, এটা তো জয় করতে হবে। না, বঙ্গভূষণ দেওয়া হয়েছে ভারতী ঘোষ, আমাদের উনি হাইস্ট রিগার্ডে থাকেন। ভারতী ঘোষ নিয়ে আমি আর ডিটেল বলতে চাই না, কিন্তু ওটা আমাদের একটা কাজ করতে গেলে অনেক সময় কমিট হয়, সেটা এখন মনে করেছে। এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ইন্ডোর স্টেডিয়াম ওটা করা হয়েছে, কারণ পেছন দিকে ওই পার্কটাকে ওখানে কাজ হচ্ছে। ভাই তোমরা এতদিন ছেড়ে কি করবে, এই ছোট পার্কটা করতে পারবে না। ওই পার্কটা করছি, ওইদিকে রাস্তাটাকেও ভালো করে করবো, এবং পুরো নামটাই আমরা স্টেডিয়ামটা ইন্ডোর স্টেডিয়াম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে করেছি। এবং আমরা একটা পূর্ণাঙ্গ মূর্তি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ফ্লাইওভারের নিচে যে জায়গাটা মিট করছে দিকেপাড়ার দিকে যেতে, ওইখানে জায়গা আমরা চয়েস করেছি। ওইখানে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ওই মূর্তিতে আমরা স্থাপন করব। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম কনজারভেন্সি। আমরা বিয়ের পর আমরা ইভিনিং শিফট চালু করেছি জায়গায় জায়গায়, ইম্পর্টেন্ট জায়গায়, দুপুরবেলাতেও হচ্ছে জায়গায় জায়গায়, এবং
আমরা 682 জন নির্মল বন্ধু এসে এটা সুডা ওদেরকে এটা দেখেন। আর আগে ছিল সংখ্যা খুব কম, 100 সামথিং ছিল। আর নির্মল সাথী তো টার্মিনোলজিটাই নতুন, 124 জন আছে। তাদের 6 দিনের এক্সট্রা করে মাইনে আমরা দিই। এটাও কিন্তু অপোজিশন থেকে এক সময় এসেছিল দাবিটা, আমরা পরে এটা ইনক্লুড করেছি এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই এটা দিই। এবার আমরা প্রপার্টি ট্যাক্স বৃদ্ধি করতে পারি। আমরা মানে 7 সালে যে সার্ভে হয়েছিল বা ভ্যালুয়েশন হয়েছিল 13তে ইমপ্লিমেন্ট হয়েছিল, এখন 26 ভ্যালুয়েশন রিপোর্ট রেডি, কিন্তু তারপর ওটা পাবলিশ করার পর লম্বা প্রসিডিওর আছে, 1.5-2 বছর চলে যায়, তো সেটা হয়নি। তারপরে আমরা ওর সোর্সের ইনকাম আমরা 39 থেকে কোনো সময় 60, কোনো সময় 63, কোনো সময় 1 বছরে 53 বা 54 এই লেভেলে বাড়াতে পেরেছি, অনেক কম। সেখানে কর্মচারীদের জন্য আমরা একটা নীতি নির্ধারণ করতে পেরেছি। দিস ইজ সামথিং ফেনোমেনা ইন দি হিস্ট্রি অফ শিলিগুড়ি পুর নিগম। এটা একটা পলিসি তৈরি করে দিলাম আমরা, যে পলিসিটা অটোমেটিক এটা ফলো হয় সেখানে 10, 20, 30 বছরে, এবং এক একজন 125 কি এরকম হবে, বাজেটে লেখা আছে, আমি না দেখে বলছি। তারা মানে সর্বোচ্চ 5,800, 6,000 টাকার কাছাকাছি তারা বেনিফিটেড হচ্ছেন এবং তারা একটা মর্যাদা পাচ্ছে। এখন আমরা গভর্নমেন্ট পে একটাকে প্যারামিটার ধরে তার সাথে একটা সঙ্গতি রেখে আমরা এই কাজটা করেছি। আমাদের মোট কর্মচারীদের মায়না, এবার আপনারা বলুন যে আমরা যে ভেহিকলস কিনেছি সেটা আপনাদের আমরা দেখিয়েছি, তার ড্রাইভার, তার ফুয়েল, এই চার্জেস গুলো কে দেবে? এটা আমাদের ওন ফান্ড থেকে যাচ্ছে। তারপর কর্মচারীদের মায়না আমরা 17% বাড়িয়েছি, ইনক্লুডিং দ্যাট পিরিয়ড। আপনারা 6 বছর ছিলেন, 6 বছরে আপনারা 10-20% বাড়িয়েছেন। এবং একটা ব্যাপার হয় কি, এটা ভোটের দিকে তাকিয়ে নয়, যখন আমি শিওর হয়ে যাই যে দেয়ার ইজ নো স্কোপ অফ কামিং ব্যাক, তখন আমরা অনেক কিছু ডিক্লেয়ার করে যাই যে সেটা পরবর্তী গভর্নমেন্ট এসে সেটা কি মানবে কি মানবে না, সেরকম একটা ম্যাটার সেখানে হয়ে যায়। এখানে আমি অত ডিটেল বলবো না, বলতে গেলে পলিটিক্যাল কথা আমি বলতে চাই না। আমরা একটা রিয়েলিস্টিক করেছি। ইলেকশনের মধ্যেও কিন্তু আমরা বাজেট প্রজেকশন কমিয়েছি, কারণ আমরা জানি এসটিপি আমাদের সাথে নেই, সুতরাং আমাকে লাস্ট ইয়ারের বাজেট থেকে কম হবে সেটা নিয়ে প্রশ্ন উঠবে যে বাজেট কেন কম হচ্ছে, মানে কি পিছন দিকে আসছে? এটা বোঝানো মানুষকে মুশকিল, সংখ্যা তত্ত্ব। কিন্তু নোয়িং ফুললি ওয়েল আমরা কিন্তু ওই 45-46 কোটি টাকা আমরা কম রেখে আমাদের বাজেটটা বরাদ্দ করেছি।